গল্পের নাম চাঁদ কুমারী। এটা গল্পের তৃতীয় পর্ব। রাজ আর পৃথিবীতে নেই, মারা গিয়েছে। মিম, ডাক্তার আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ ডাক্তার, যা বলছি সবকিছুই সত্যি। আপনার জন্য নিজের জীবন ত্যাগ করেছে। মিম, কি আমার জন্য মানে? ডাক্তার, তবে শুনুন কি হয়েছিল সেই দিন। আমি চেম্বারে বসেছিলাম, ঠিক তখনই রাজ এসে বলে, রাজ। ডাক্তার, একটি কথা বলতে চাই আমি। ডাক্তার, বলো কি বলবা? রাজ, মিমকে বাঁচাইতে আর কত সময় আছে? ডাক্তার, এখনও আছে 7-8 ঘন্টা। রাজ, ডাক্তার আমি জানি মিমের বাবা মা এত টাকা জোগাড় করতে পারবে না। ডাক্তার, না পারলে আমাদের কিছুটি করার নেই। রাজ, আমি মিমকে বাঁচাবো, তবে টাকা পেমেন্ট করুন আপনি। রাজ, টাকা দিয়ে না ডাক্তার। তবে? রাজ, আমি 2টি চোখ আর 2টি কিডনি আমি দিতে চাই মিমকে। ডাক্তার, এটা অসম্ভব, কখনোই হবে না। রাজ, কেন হবে না ডাক্তার? কারণটি হলো আমরা একটি ভালো মানুষকে মেরে ফেলে একজন অসুস্থ লোককে বাঁচিয়ে তুলব, এটা আমাদের রুলসের বাহিরে। কিন্তু এটা করতেই হবে ডাক্তার। না, হবে না, আপনি এখন আসতে পারেন। ঠিক তখনই রাজ এসে আমার পায়ে পড়ে কান্না সুরে বলতে থাকে, ডাক্তার প্লিজ না করবেন না, ওর একটি সুন্দর ভবিষ্যৎ আছে, ওর বাবা মা আছে, ওর বিয়ে ঠিক হয়েছে, অনেক সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। তোমার ভবিষ্যৎ কি খারাপ নাকি? ডাক্তার, আমার ভবিষ্যৎ খারাপই। কারণ হলো আমার বাবা মা নেই। আমার এই পৃথিবীতে যে একজন বন্ধু ছিল মিম, সেও আজ মৃত্যুপথে। প্লিজ না করবেন না। জানেন ডাক্তার, আমার কারণেই মিমের এমন অবস্থা হয়েছে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। না ডাক্তার, প্লিজ প্লিজ এখনই অপারেশন করেন। ঠিক আছে, চলো অপারেশন রুমে। ডাক্তার, আমার একটি কাজ করবেন প্লিজ। বলো কি কাজ? এই সম্পর্কে কাউকে কিছু বলবেন না, আমি যে এইসব দিতেছি। আর হ্যাঁ, যদি কখনো মিম এইসব জানতে পেরে আপনার কাছে আসে, তবে এই চিঠিটা ওকে দিবেন। এখানে কি লেখা আছে? আছে, অনেক কিছুই লেখা আছে। যাই হোক, আপনি কখনো খুলিয়েন না। আমার এই আবদারটি আপনাকে পূরণ করতে হবে, প্লিজ। ঠিক আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এখন চলুন অপারেশন রুমে। এরপরে অপারেশন করে রাজের চোখ কিডনি আপনার শরীরে দেয়া হয়। ডাক্তারের মুখে এই সব কথা শুনে মনে হচ্ছে কল্পনায় ভাসতেছে মিম। কি হলো আপনার আবার? তখনই মিম কান্না করতে থাকে। না, রাজের কিছু হতে পারে না, আমি বিশ্বাস করি না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। ডাক্তার, ওর লাশ কি এখনো আছে? না, ছিল, তবে যাদের লাশের কোনো খবর বা কিছু থাকে না, তাদের এই হাসপাতাল থেকে গণকবর দেয়। সেই রকমই রাজের বেলায়ও হয়েছে, গণকবর দেয়া হয়েছে। ওহ আচ্ছা, ওর চিঠিটা দেখতে পারি আমি? অবশ্যই পারেন। ওয়েট, আমি নিয়ে আসতেছি। এটা বলেই ডাক্তার তার কেবিন থেকে একটি কাগজ নিয়ে এসে, এই নেন আপনার কাগজটি, আমি এখন আসি, ধন্যবাদ। ঠিক আছে ডাক্তার। এরপরে মিম কাজটি নিয়ে বাসায় চলে আসে, এসে পড়তে থাকে। যা লেখা ছিল, প্রিয় বেস্ট ফ্রেন্ড, আশা করি এখন সুস্থ আছিস, আর কান্না চোখে আমার লেখা চিঠিটা পড়তেছিস। যাই হোক, আমার জন্যে কষ্ট পাস না প্লিজ। আর সেই দিনের জন্যে কিন্তু সরি রে, আমি একটু মজা করতেছিলাম, কিন্তু তুই সিরিয়াসলি নিলি। তোকে বুঝাইতে চেষ্টা করলাম, কিন্তু বুঝলি না, দৌড় দিলি, আমাকে রেখে একটি ট্রাক এসে ধাক্কা দিল। কথায় আসি, ওইসব বাদ দে। তোর জীবনে এত কষ্ট আমাকে একটুও জানালি না কেন? তোর আর হাসিবের মধ্যে এত কাহিনী আমাকে কিন্তু জানাইতে পারতি। জানিস, খুব কষ্ট পাইছি তখন, যখন তোর বাবা হাসিবকে ফোন দিল টাকার জন্যে, সেটা না করে দিল হাসিব। সত্যি বলতে, হাসিব তোকে ভালোই বাসে না। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে মনে মনে ভালোবাসতাম। সময় হলে বলতাম তোকে আমার মনের সব কথা, কিন্তু তার আগেই আমাকে দূর আকাশে চলে যেতে হলো। আমি কিন্তু ওই দূর আকাশ থেকে তোকে দেখব। তুই তো জানিস আমি কেমন খারাপ ছেলে ছিলাম, কত কি করতাম তোর সাথে মিশে, আমার জীবনটাই চেঞ্জ হয়েছিল। তবে বলতো, তোকে না বাঁচিয়ে আমি থাকতে পারি কি? একটি কথা বলি শোন, আমার জন্যে কষ্ট পাবি না, সবসময় ভেবেচিন্তে কাজ করবি, বাবা মার কথা মতো চলবি, মনে থাকবে তো? একটি কথা, আই লাভ ইউ মিম। রাজের এমন কথাগুলা শুনে মিম পাগলের মতো কান্না করতে থাকে। তখনই মিমের বাবা মা চলে আসে রুমে। কি হয়েছে মা, কান্না করতেছিস কেন এত জোরে জোরে? মিম, বাবা এই দেখো। এটা বলেই মিম তার বাবাকে চিঠিটা এগিয়ে দেয়। মিমের বাবাও চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে। পড়া শেষে মেঝেতে বসে পড়ে। রাজের এমন আত্মত্যাগ দেখে সবাই থমকে যায় আর ভাবতে থাকে, এমন ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে যে নিজের জীবনের মায়া ত্যাগ করে চলে যায়।
ঠিক তখনই হাসিবের মায়ের আবির্ভাব হয় বাসায়। এসেই বলতে থাকে যে, মিম, শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো। কেন, আপনি আগে শোনেন নাই নাকি আজ শুনলেন? ৬-৭ দিন আগে শুনলাম তুমি নাকি খুব অসুস্থ, চোখ হারাইছ, কিডনি ড্যামেজ হলো। হয়েছিল। কিন্তু এত টাকা কোথায় পেলে? হ্যাঁ, আর কে দিয়েছে তোমাকে এত টাকা? সেটা আপনাকে বলতে হবে না, বুঝেছেন? মানে আমাকে বলবে না তো কাকে বলবে শুনি? আমি তোমার শাশুড়ি হব। হাসিবের মায়ের মুখে এই কথাটি শুনেই মিম হাসতে থাকে। আপনার কথা শুনে আমার এত হাসি পাচ্ছে বলার ভাষা নেই। এখানে হাসার কি আছে? আপনাকে এত কথা বলতে পারবো না, আমাদের বাসা থেকে বেরিয়ে যান আপনি। তখনই হাসিবের মা বলে, আমাকে অপমান করতেছেন? করেন, সময় আমারও আসবে, আমিও দেখিয়ে দিব। আমার ছেলের কাছ থেকে চুপিসারে অপারেশনের টাকা নিয়ে এখন নাটক শুরু করেছ সবাই। এই কথাটি শুনে মিমের মা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের বড় বোন হাসিবের মাকে কষে একটি থাপ্পড় দেয়। ঠাস ঠাস ঠাস, যা আমার বাসা থেকে বেরিয়ে যা, একটি কুপুত্র জন্ম দিয়েছিস আর বলিস আমরা টাকা নিয়েছি। মিমের মা, তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় দিস? আর শোন, টাকা নিছিস কিনা আমি ভালো জানি, যদি টাকাই না নিবি তবে ফোন দিছিলি কেন? এখন টাকা পাইছিস তো মিথ্যার আশ্রয় নিচ্ছিস। ধরলাম টাকা নিস নাই, তবে এত টাকা কই পাইলি? এবার মেয়ের টাকার জন্য কি তুই দেহ ব্যবসা করতি নাকি? মিম, আপনি যদি আমার বাবা মা সম্পর্কে এর একটি বাজে কথা বলতেছেন তবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ব্যাড অব মহিলা, চলে যান এখান থেকে। এরপরে আর হাসিবের মা আর কোনো তর্ক না করে সেখান থেকে চলে আসে। মিম, মা, এই মহিলা যেন আমাদের বাসায় কখনো না আসে। আর হ্যাঁ, একটি কথা, হাসিবের সাথে যা যা চুক্তি বলতে কথা বলেছিলে না? মিমের বাবা, মিম, ওই সব কিছু ভুলে যাও, আমি আর কখনো বিয়ে করব না, যদিও করি তবে হাসিবকে না। কিন্তু মা? মিম, কোনো কিন্তু নেই বাবা, আমি যা বলছি তাই। ওর মতো খারাপ ছেলে আমার জীবনে আসুক আমি চাই না। ও একটি লম্পট, একটি চিটার। ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস তাই কর, সমস্যা নেই। তবে জানিস মা, আমি না রাজের এই ঋণটা কখনো ভুলব না। আমরা বাবা মা হয়ে যে কথাটি ভাবি নাই, সে একজন তোর বন্ধু হয়ে কথাটি ভেবেছে। সত্যি, ওর মতো ছেলে লাখে একটিও হয় না। মিমের বাবা, বাবা, ঠিক বলেছ, আমার রাগের কারণে আজ এত কিছু হলো। আমি যদি তখন রাগ না হতাম তবে কিচ্ছুটি হতো না। যা হবার হয়েইছে, বাদ দে ওই সব। মিম, তুই টেনশন করিস না, আমরা আছি মা তোর পাশে। রাজের জন্যে আমরা সময় দোয়া করব যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস জায়গা দেয়। মিমের মা, মা, ঠিক বলছ। এরপরে মিমের মা বাবা সবাই মিলে কথা বলতে থাকে একে অপরে। আমি কে? আমি কোথায় আছি? কেউ কি নাই রুমে? ঠিক তখনই একটি মেয়েলি সুরে কথা ভেসে আসে। একটু পর সব বলতেছি, নামাজটি শেষ করি ঈশার আগে। ঠিক আছে। প্রায় ১৫ মিনিট পর নামাজ শেষ করে মেয়েটি রুমে গিয়ে বলে, মেয়েটি, আসসালামু আলাইকুম। আমি কে? আমি এখানে কি করতেছি? আর আমার মাথা ঘুরতেছে কেন? এমন কথা শুনে মেয়েটি বুঝে ফেলে যে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তখনই মেয়েটি বুদ্ধি আটিয়ে বলে, মেয়েটি, আপনার নাম হলো নীল, আপনার বাসা এটাই। ওহ, কিন্তু আপনি কে? মেয়েটি, আমি হলাম রূপা, আমিও এই বাসায় থাকি। আপনি এখন অসুস্থ, তাই আপনার সেবা যত্ন করতেছি আমি। নীল, আচ্ছা, আমার কি হয়েছে? আমি অসুস্থ কেন? রূপা, সব কিছু পরে শুনিয়েন, এখন একটু রেস্ট নেন তো আপনি। এটা বলেই রূপা নীলকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সবাই ভাবতেছেন কি হচ্ছে এই সব? তবে শুনুন, এখানে নীল নামের ছেলেটি হলো রাজ, আর রুমা নামে মেয়েটি হলো একজন ডাক্তার। রাজের যেই হাসপাতালে অপারেশন হয়েছিল সেই হাসপাতালের একজন বউ ডাক্তার হলো রূপাও। সবাই ভাবতেছেন রাজ কেমনে বেঁচে আছে? এটা সিক্রেট, পরে বলবো সবাইকে। বুঝিয়ে রাজ কেমনে বেঁচে ফিরল। আর হ্যাঁ, রাজ সব কিছু ভুলে যাওয়ার কারণে রূপা রাজের নাম দেয় নীল। চলুন গল্পে ফিরি এখন। আচ্ছা নীল, আমি কি করি? রূপা, বর্তমান তুমি বেকার, কাজকর্ম করো না, সুস্থ হলে করবে। নীল, আপনি কি করেন? রূপা, আমি রংপুর হাসপাতালের ডাক্তার একজন। নীল, ডাক্তার আবার কি জিনিস?
রূপা, তুমি বুঝবে না, তুমি সুস্থ হলে সব কিছুই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কে হন? নীল এই কথাটি শুনে একটু থমকে যায়। কি বলবে নীলকে? ঠিক তখনই রূপা বলে, রূপা, আমি তোমার ভালোবাসা, তুমি সুস্থ হলে আমরা একে অপরকে বিয়ে করব। নীল, বিয়ে করে কি হবে? রূপা, পরে বলবো, এখন ঘুমাও তো তুমি। এরপরে রূপার কথা মতো নীল ঘুম পড়ে যায়। এইভাবেই রূপা আর নীলের জীবন কাটতে লাগল। রূপা এখন নীলকে ভালোবেসে ফেলেছে অনেক, তাই রূপা চায় না নীলের স্মৃতি আবার ফিরে আসুক। কারণ রূপা এখন নীলকে নতুন করে সব কিছুই শিখিয়েছে, ভালোবাসা কি, কাজকর্ম কি, বলতে এভরিথিং। যদি স্মৃতি ফিরে আসে আর এই নীলের জীবনে যদি অন্য কোনো মেয়ে জড়িয়ে থাকে, তখন নীলকে আর পাবে না রূপা। তাই স্মৃতি যাতে ফিরে না আসে, এটাই কাম্য করে রূপা। রূপা, আচ্ছা নীল, একটি কথা বলি। নীল, বলো, কি বলবা? রূপা, আচ্ছা তুমি কি আমাকে কখনো ছেড়ে চলে যাবে? নীল, না, ছেড়ে যাব কেন শুনি? রূপা, না মানে এমনি বললাম আর কি। নীল, আচ্ছা তাই বলো। রূপা, আচ্ছা তুমি থাকো, আমি হাসপাতাল থেকে আসলাম, পোশাক চেঞ্জ করে আসি। নীল, না, আমার সামনে চেঞ্জ করতে হবে তুমি। রূপা, এটা হয় নাকি? হ্যাঁ, বিয়ে করি আগে, তারপরে দেখিও তোমার সামনেই চেঞ্জ করব। নীল, না, এখনই চেঞ্জ করতে হবে। রূপা, এমন করে না সোনা পাখিটা আমার। নীল, যাও, তোমার সাথে আর কথা নেই, তুমি আমার সামনে চেঞ্জ করলে কি হবে? এবার একটু বাধ্য হয়েই নীলা হাসিবের সামনে পোশাক চেঞ্জ করতে থাকে, আর নীল যেন অপলোকে তাকিয়ে আছে। রূপা, এই কি দেখতেছো এমন করে? নীল, তোমাকে দেখতেছি। রূপা, আমাকে বুঝি দেখতে ভালো লাগতেছে তোমার? অনেক। কথাটি বলেই নীল রূপার কাছে যেতে থাকে। রূপা, এই কি করতেছো? এদিকে আসো না। কে শোনে কার কথা? নীল গিয়েই রূপার হাত দুটি দেয়ালে চাপ দিয়ে ধরে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। রূপা কাপা কাপা ঠোঁটে বলতেছে, এই কি করতেছো? নীল, তোমাকে এই অবস্থায় দেখে আমার অন্যরকম একটি অনুভূতি হচ্ছে। তাই বুঝি? কেমন অনুভূতি? নীল, তা জানি না আমি। কথাটি বলেই রূপার গলায়, ঘাড়ে, পিঠে পাগলের মতো চুমু দিতে থাকে। রূপা বুঝতেছে কি করবে, কারণ নীলেকে কোনোভাবেই আঘাত দেয়া যাবে না, তাই আর বাধা দেয় না। আর 1-2 মাস পর তো বিয়ে হবেই আমাদের, এটা ভেবেই রূপাও সায় দেয়। রূপা এবার আগ্রহ দেখিয়ে নীলের ঠোঁট দুটি নিজের করে নেয়। একটু পর রূপা দেখতে পেল পুরা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। লজ্জা পাইতেছে রূপা, কিন্তু কিচ্ছু করার নেই। এরই মধ্যে নীল রূপাকে কোলে তুলে নিয়ে আসে খাটের ওপরে, এনেই রূপার সেই সুন্দর নাভিটির ওপরে আলতো করে 2 ঠোঁটের ছোঁয়া দেয়। এমন ছোঁয়া পেয়ে যেন রূপার শরীরের হার্টবিট বেড়ে যায়। থাক, আর গভীরে না যাই, বুঝতেছেন এখন কি হবে? বেশি গভীরে গেলে কিছু কিছু শিক্ষিত মূর্খ আছে এসে রিপোর্ট দেবে, এটা আমি চাই না। শিক্ষিত মূর্খরা বুঝে না যে এটা কাল্পনিক গল্প। অন্যদিকে মিম আবার, আল্লাহ, তুমি রাজকে জান্নাত নাসিব করিও, আমার জন্য নিজের জীবনাটা শেষ করে দিয়েছে পাগলটা। প্লিজ আল্লাহ, তুমি ওকে ভালো রাখিও, ওর জীবনের সব পাপ ক্ষমা করে দিও। মিম নামাজে বসে দোয়া করতেছে রাজের জন্যে, যাতে ওর জীবনের সব পাপ মুছে দেয়। ঠিক তখনই মোবাইলে একটি মেসেজের শব্দ আসে। সেই দিকে কান না দিয়ে মিম নামাজে মনোযোগ দেয়। নামাজ শেষ করে যখনই মোবাইলটি হাতে নেয়, দেখতে পায় যে বেঈমানটা মেসেজ দিয়েছে। সবাই ভাবতেছেন বেঈমানটা কে? বেঈমানটা হলো হাসিব, SMS দিয়েছে। হাসিব, হাই, কেমন আছো? মিম হাসিবের মেসেজ দেখেও কোনো রিপ্লাই দেয় না, কারণ হাসিবের সাথে ফালতু কথা বলার মিমের কোনো টাইমে নেই। তাই মিম আবার মোবাইলটি রেখে খাইতে যায়। প্রায় 30 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে এসে দেখে আবারও মেসেজ আসতে আছেই। হাসিব, কেমন আছো সোনা পাখি? কি হলো, কথা বলো। মিম, তুমি কি রাগ করে আছো আমার উপরে? বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ মিম। কি হলো বেবি, রিপ্লাই দাও। কি হলো বেবি, রিপ্লাই দাও। তুমি রিপ্লাই না দিলে কিন্তু আমি মারা যাব, হাত কাটব। আল্লাহ, দোহাই লাগে একটি রিপ্লাই দাও। তোমার মায়ের কসম লাগে রিপ্লাই দাও সোনা কাকি আমার। যখনই হাসিব মায়ের কসম দেয়, তখনই মিম রিপ্লাই দেয়। মিম, আসসালামু আলাইকুম, কাকে চাই? হাসিব, ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই মানে তোমাকে চাই সোনা। মিম, ভদ্রভাবে কথা বলুন। ওলে,
আমার সোনা পাখিটা রাগ করেছে। মিম, পরিবারের লোক আপনাকে শিক্ষা দেয়নি একজন অপরিচিত মেয়ের সাথে কেমনে কথা বলেতে হয়? হাসিব, অপরিচিত মানে? হ্যাঁ, অপরিচিত, আমি আপনাকে চিনি না। হাসিব, তুমি আমার হবু বউ, বুঝছ, মাথায় রাখিও। তখনই মিম, মিম, হা 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 হা, 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 হা হা হা। হাসো কেন? আপনার কথা শুনে আমার হাসি থামছে না। সত্যি আপনি একজন অভিনেতা হতে পারবেন। হোয়াট? মিম, আর মেসেজ দিয়েন না, বাই। হাসিব, মিম শোন একটু। জি বলুন, কি বলবেন? হাসিব, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচব না। মিম, এইসব ডায়লগ টিভিতেই মানায়, বাস্তবে না। কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? মিম, আপনাকে কিচ্ছু করতে হবে না ভাইয়া। হাসিব, ওই ভাইয়া বলো কেন, আমি তোমার স্বামী, বুঝছ? মিম, আর একটিবার যদি এই কথা বলেন তোমার ব্যবহার খারাপ হবে। কেন, আমাদের তো বিয়ে হবে 5 বছর পরে, আর মাত্র 1 বছর আছে। আমি বাসায় গিয়েই বিয়ে করব ভাবতেছি। ও, আপনার এই 4 বছর ভালোবাসা কোথায় ছিল? কই একদিনেও খবর নিলেন না আমি কেমন আছি, ভালো আছি নাকি খারাপ আছি? সরি, সবকিছু সরি দিয়ে হয় না, বুঝেছেন? হাসিব, জানি, তবুও ক্ষমা করে দাও। মিম, আপনি ক্ষমার যোগ্য না। কেন, আমি কি খুব বেশি ভুল করেছি? সেটা আপনি ভালো জানেন। আচ্ছা, একটি কথা বলি আপনাকে। হাসিব, বলো। মিম, আমার সাথে কেন এমন করেছেন? আমি কি এমন ক্ষতি করেছি আপনার? আপনি তো আমাকে সেই দিন পার্কে রুমে নিয়ে গিয়েছিলেন, কিন্তু যখন মানুষ সাংবাদিক আমাকে এত খারাপ খারাপ মন্তব্য করল, আপনি কেন কিছ বলেন নাই? আপনি তো বলতে পারতেন, এটা আমার বউ, আমরা ঘুরতে আইছি। পারতেন কি না বলতে? জানেন, যখন সাংবাদিক আমাকে বেশ্যা, নটি, পতিতলয়ে থাকি, দেহ ব্যবসা করি এই সব কথা বলছিল, আমার এত খারাপ লেগেছিল। কিন্তু আমি ভেবেছিলাম সবার ভুল ধারণা পাল্টে দিব আপনার দ্বারায়। আপনি যদি কবার বলতেন আমিও গিয়েছিলাম পার্কে আর মিম আমার বউ, দেখতেন কেন আমাকে ভুল বুঝত না। আমি কিন্তু জানি আপনি কেন এমন করেছেন। কেন? আপনার মান সম্মানের দিকে তাকিয়ে আর কিছু বলেন নাই। আমি ভয় পাইছিলাম খুব। খুব ভালো। হাসিব, আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আমাকে এখনো ভালোবাসেন কি? অনেক অনেক। তবে আমার যখন কিডনি ড্যামেজ হলো, চোখ অন্ধ হলো, তখন আপনি কই ছিলেন? তখন তো ঠিকই বলেছেন যে। তখনই হাসিব বলে, আমি তখন অনেক খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু আমার বাবাকে ঠিকই অপমান করেছেন আপনি। আমার বাবা যখন অপারেশনের জন্য টাকা চেয়েছিল, আপনি কি বলেছিলেন, মনে আছে কি? হাসিব, না, মনে নেই। মনে না থাকারই কথা। আপনি বলেছিলেন আপনার মেয়ে আমার কে, যে ওকে টাকা দিব, আর অন্ধ মেয়েকে কখনো বিয়ে করব না বলেছেন যে ফোন কাটেন আর কখনো ফোন দিবেন না। ও, মনে পড়েছে। ভালো। যাই হোক, আমার মতো বেশ্যা, দেগ ব্যবসা করা মেয়েকে ভুলে যান, ভালো কাউকে পাইবেন জীবনে। আমার তোমাকে চাই। এটা শুধুমাত্র আপনার এখন স্বপ্ন, বুঝেছেন? আমি বাস্তব রূপ দিব, দেখিও। আর কিছু? জি, বলেন তাড়াতাড়ি। হাসিব, তোমার টাকা লাগলে বলো, পাঠাই দেই, কিছু কিনিও। হা হা হা, হা হা হা। কি হলো, আবার হাসো কেন? টাকা পয়সা আপনার মাকে দিয়েন, বুঝেছেন? আপনার মায়ের অনেক টাকা দরকার। হাসিব, মাকে দেই তো টাকা। ও হ্যাঁ, আমার একটি কথা মনে পড়ল, আপনি নাকি বলেছেন আপনার মাকে আমাদের টাকা দেন প্রতি মাসে। আরে না, আমি বলি নাই এই সব কথা। তবে কি আপনার মা মিথ্যা এসে বলেছে আমাদের? জানি না আমি, সত্যি। ও, এখন কেন জানবেন? আমি সত্যি যদি আপনাকে কাছে পাইতাম, তবে যে কি করতাম? হাসিব, কি আর করতে, আমাকে উম্মাহা দিতা, আমার বুকে মাথা রেখে ঘুমাইতে। চুপ কর, বেয়াদব কোথাকার। এটা বলেই মিম ফোনটি বন্ধ করে রেখে দেয়। এখন শুধুমাত্র মিমের দিন কেটে যায় রাজের চিন্তা করতে করতে।
এখন তেমন কারোর সাথে কোনো কথা বলে না, ঠিকমতো খায় না। এইসব আবার মিমের বাবা মা লক্ষ্য করতেছিল। তো হঠাৎ একদিন মিমকে উদ্দেশ্য করে বলে, মিম মারে, আর কতদিন এমন থাকবি বল বাবা? মিম, জানি না বাবা, আমি। বাবা, মা এমন চিন্তা করলে তো পাগল হয়ে যাবি রে মা, তোর ভাগ্যতেই খারাপ ছিল তাই এমন হয়েছে, এসব একটু মাথা থেকে ঝেড়ে ফেল। মিম, পারতেছি না বাবা, শুধুমাত্র রাজের কথাই মনে পড়ে। বাবা, আমি বলি কি, আজ একটু বাহিরে ঘুরে আয়, ভালো লাগবে তোর মা। মিম, কিন্তু। বাবা, কোনো কিন্তু না মা, তোকে কিছু টাকা দেই, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আয়, প্লিজ না করিস না। বাবার এমন কথা শুনে মিমও না করতে পারল না। মিম, ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা কথাটি শুনে মিমের বাবা অন্য রুম থেকে কিছু টাকা নিয়ে এসে, বাবা, এই নে মা, 5,000 টাকা আছে এখানে, কিছু কেনাকাটা কর, ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। মিম, ঠিক আছে বাবা। এরপরে মিম বাবার থেকে টাকা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়। প্রায় 30 মিনিট জার্নির পর রংপুর সুপারমার্কেটে চলে আসে। এসেই রিকশাওয়ালাকে টাকা দিয়ে যখনই মার্কেটের ভিতরে ঢুকতে যাবে তখনই দেখে যে রাজ না এটা, ওই রাজ, রাজ দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না প্লিজ, প্লিজ। মিমের এত ডাকাডাকির পরেও রাজ একটুর জন্যে দাঁড়ালো না, বরং একটি মেয়ের হাত ধরে গাড়ি নিয়ে চলে গেল। রাজ চলে যাবার পরেই মিম ভাবতে থাকে, সত্যি কি এটা রাজ ছিল, নাকি আমার দেখার ভুল হয়েছে? ডাক্তার তো বলেছিল রাজ মারা গিয়েছে, গণ কবরের সাথে কবরও দিয়েছে, তবে এটা কে ছিল? এই সব ভাবতে ভাবতে তখনই মিম মাথা ঘুরে পড়ে যায়। সবাই ভাবতেছেন রাজ এখানে কেমনে আসলো। আসলে রূপা আর রাজ, রাজ বলতে বর্তমান নীল, দুজনে একটু কেনাকাটা করার জন্য এসেছিল। কিন্তু যখনই রূপা নীল মার্কেট শেষে গাড়িতে চলে আসবে, ঠিক তখনই মিম দেখে ফেলে নীলকে আর ডাকাডাকি শুরু করে দেয়। আর এরপরে তো দেখলেনি, মিম মাথা ঘুরে পড়ে যায়। যখন মিমের চোখ খুলে দেখতে পায় যে একটি রুমের ভিতরে শুয়ে আছে, ঠিক তখনই একজন ডাক্তার এসে বলে, ডাক্তার, আপনার জ্ঞান ফিরেছে, তবে। মিম, আমার আবার কি হয়েছিল? ডাক্তার, আপনি নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তখন আপনাকে কিছু লোক এখানে নিয়ে আসে। মিম, ও আমার মনে পড়েছে। ডাক্তার, সমস্যা নাই, তবে টেনশন করবেন না কিন্তু, আর যদি করেন আবার এমন হতে পারে। মিম, ঠিক আছে ডাক্তার, আপনার কথা মানার চেষ্টা করব আমি। আচ্ছা, আমি কি এখন যেতে পারি? ডাক্তার, আপনার যদি সুস্থতা মনে হয় যেতে পারেন, না হলে একটু রেস্ট নিয়ে যেতে পারেন। মিম, আমি যাইতে পারবো, সমস্যা নেই ডাক্তার। ডাক্তার, ঠিক আছে তবে। এরপরে মিম 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা বাসায় আসে। তো বাসায় এসেই, মিম, মা, বাবা, তোমরা কোথায়? মিমের ডাক শুনেই ওর বাবা মা চলে আসে। বাবা, কি হয়েছে মা তোর? মিম, বাবা, আমি রাজকে দেখেছি। বাবা, হোয়াট? বাবা, আমি রাজকে দেখছি, সত্যি বলছি। মা, এটা কেমনে সম্ভব বল মা, রাজ তো মারা গিয়েছে, আর ডাক্তার নিজেই সেই কথাটি বলেছে। মিম, কিন্তু আমি রাজকে দেখেছি। বাবা, ওটা তো রাজ নাও হতে পারে মা, হয়তো রাজের মতো, কিন্তু রাজ না। মিম, হতে পারে, কিন্তু বাবা পুরাই ওটা রাজ, আমার মনে হয় কি বাবা, রাজ এখনো বেঁচে আছে। বাবা, হতে পারে, কিন্তু রাজ কোথায় দেখলি আর রাজ কোথায় গেল বল আগে। মিম, রাজ একটি মেয়ের হাত ধরে একটি মাইক্রো করে চলে গেল, আমি কত ডাকতেলাম, কিন্তু সাড়া দিল না, বা একটু দাঁড়ালোও না। বাবা, তবে খুঁজবি কেমনে রাজকে? মিম, বাবা, আমি আরও একটি জিনিস নোটিস করেছি, ওই গাড়ির নাম্বার প্লেট। বাবা, বাহ, তাই নাকি? মিম, বাবা, চলো আমরা এই গাড়ি সম্পর্কে খোঁজ লাগাই। বাবা, ঠিক আছে। এরপরে শুরু হয় মিম ও তার বাবার ওই গাড়ি সম্পর্কে খোঁজ নেয়ার। অক্লান্ত খোঁজাখুঁজির পর 10 দিন পরে ওই গাড়ি সম্পর্কে সব তথ্য পেল। তথ্য, গাড়িটির রূপা নামে একটি মেয়ের নামে আছে, আর ওই গাড়ির লোকেশন হল রংপুর মিঠাপুকুর 570 নাম্বার বাড়িটি। এই সব তথ্য পাওয়া মাত্রই মিমের বাবা ও মিম দুজনেই রওনা দেয়। প্রায় 2 ঘন্টা পরে 570 নাম্বার বাড়িতে এসে হাজির হয়। তো বাসায় এসেই মিম কলিং বেল চাপ দেয়।
কলিং বেল বাজানোর ঠিক 2 মিনিট পরেই রাজ চলে আসে। রাজকে দেখেই মিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরে। ঠিক তখনই রাজ, এই আপনি কি করতেছেন এইসব, হ্যাঁ? মিম, চুপ করে থাকো, তোমাকে অনেক দিন পরে কাছে পেয়েছি। রাজ, হোয়াট? মিম, আমি তোকে অনেক ভালোবাসি রাজ, সেটা আবার কে শুনি? মিম, কেন তুমি রাজ, আমি রাজ না, আমি নীল, আমাকে ছেড়ে দিন। মিম এই কথাটি শুনেই রাজকে ছেড়ে দেয়। মিম, নীল মানে? রাজ, আমি নীল কিন্তু স্মৃতিশক্তি হারার পরে এখনো পর্যন্ত জানে না যে ওর আসল নাম হলো রাজ, তো সবাই এখন নীল বলে ডাকি নাকি। মিম, তুমি মিথ্যা বলতেছ। আমি কেন আপনাকে মিথ্যা বলবো? আমি তো চিনি না আপনাকে, প্লিজ এমন করিও না। তখনই মিমের বাবা বলে ওঠে, বাবা, তুমি না মিমকে বাঁচিয়েছ নিজের জীবন দিয়ে? নীল, আশ্চর্য, আমি যদি জীবন দিয়ে বাঁচাই তবে আমি কেমনে বেঁচে আছি? এমন কথা শুনে মিম ও তার বাবা দুজনেই অবাক। মিম, আমি জানতাম আল্লাহ তোমাকে কোনো না কোনো উপায়ে বেঁচে রেখেছে। নীল, এই আপনারা দুজনে এখান থেকে চলে যান তো, কি শুরু করেছেন দুজনে? আমাকে পাগল বানাই দিচ্ছেন, যান আপনারা, আমার বউ আসবে এখন অফিস থেকে। বউয়ের কথা শুনেই মিমের কলিজা কেঁপে ওঠে। মিম, বউ মানে? কিসের বউ? নীল, বউ মানে আমার স্ত্রী, বুঝেছেন? নীলের কথায় বুঝলাম রূপা আর নীলের দুজনের বিয়েও হয়েছে। মিম, তুমি এই 6-7 মাসের ভিতরে বিয়েও করেছ? নীল, আপনি কি যাবেন এখন নাকি পুলিশকে কল দিব? মিম, যাচ্ছি, তার আগে একটা কথা বলো তো। নীল, কি কথা? মিম, তোমার কোমরের ওপরে থেকে একটু তোমার পরনের শার্টটি তুলবে? এই কথা শুনেই রাজ বলতে নীল এমন একটি থাপ্পড় দেয়, ঠাস 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 ঠাস। আপনাদের যথেষ্ট পরিমাণ সম্মান করেছি আর আপনারা এই সব বলতেছেন? এটা বলেই নীল দরজা লাগিয়ে দেয়। মিম, রাজ, শুনো আমার কথা প্লিজ। কে শুনে আর কার কথা? নীল সোজা দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। চল মা, এটা রাজ না, রাজ হলে নিশ্চিত তোর সাথে এমন ব্যবহার করত না। মিমের বাবা, মিম, বাবা, এটা রাজই। বাবা, তুই শিওর কেমনে যে এটা রাজই? মিম, তুমি ওর দাঁতের দিকে নজর দিছিলে? ওর সামনের দাঁত দুইটি একটু প্যারা দাঁত, বলতে বাঁকানো দাঁত। বাবা, রাজের কি এমন ছিল দাঁত? মিম, বাবা, রাজেরও দাঁত ছিল, আমি শিওর এটা রাজ, ওর নিশ্চিত কিছু না কিছু হয়েছে। বাবা, আচ্ছা চল এখন বাসায় যাই, আজ অনেক রেগে গেছে রাজ, আবার কাল আসিস। মিম, বাবা, আমি কেমনে যাব রাজকে ছেড়ে? বাবা, সব ঠিক হবে, চল, দেখলি রাজ বেঁচে আছে এতেই অনেক, দেখ কি হয় এখন। মিম, ঠিক আছে বাবা। এরপরে মিম ও তার বাবা দুজনেই বাসায় চলে আসে। এইদিকে আবার কে যেন এসে নীলের বাসায় কলিং বেল বাজাইতে থাকে। প্রায় 15-20 বার বাজানোর পরে নীল আবার এসে দরজা খুলেই বলতে থাকে, আশ্চর্য, আপনারা কি আমাকে পাগল বানায় ফেলবেন? হ্যাঁ, কতবার বললাম আমি রাজ না, আমি নীল। ঠিক তখনই দরজার সামনে তাকিয়ে দেখে যে রূপা এসেছে। রূপা, নীল, কি হয়েছে তোমার? হ্যাঁ, কে এসেছিল? কাকে এইসব বলতেছ? আরে বলিও না আর, একটি মেয়ে আর একজন বয়স্ক লোক এসে আমাকে পাগল বানায় দিচ্ছেন রাজ বলে। রূপা, এক থেকে বলো তো তোমার কি হয়েছে? এরপরে নীল সব খুলে বলে রূপাকে, আর রূপা এইসব শুনে ভয় পেতে থাকে, কিন্তু নীলকে বুঝতে দেয় না। নীল, ওই তোমার আবার কি হলো? রূপা, কই কিছু না, আমি ঠিক আছি, ভিতরে চলো, আর শোনো, আবার যদি আসে এই লোকগুলা আমাকে ফোন দিবা। নীল, শোনা বউ আমার। এরপরে রূপা ফ্রেশ হয়ে এসে চুল শুকাচ্ছে জানালার পাশে বসে, তখনই নীল এসে পেছন থেকে জড়িয়ে ধরে। রূপা, এই কি করছো? নীল, স্বামী স্ত্রী যা করে তাই করছি। রূপা, পাগল একটা। নীল, তোমার পাগল আমি, বুঝছো? এই কথা বলেই নীল রূপার ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে কিচ করতে থাকে। নীলের এমন ভালোবাসা পেয়ে রূপার শরীর যেন শিউরে ওঠে, শুয়ে থাকা লোমগুলাও যেন দাইয়ে যায়। রূপা, এই ছাড়ো না পাগল। নীল, না ছাড়ব না, তোমার ওই মায়াবতী শরীরের গ্রাণ নিচ্ছি, দেখছো না? রূপা, বাবা, এত রোম্যান্টিক বর আমার ভাবতেই পাচ্ছি না।
আবারও নীল যখনই পেছন থেকে রূপার পেটে হাত রাখে তখনই নীল উপলব্ধি করে যে রূপা যেন কাঁপতেছে, আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে রূপাকে সামনে ঘুরিয়ে নিয়েই যখনই ঠোঁটে কিস করতে যাবে তখনই দেখে যে ঠোঁট দুটি আরও কাঁপতেছে। উফ, এই অবস্থায় যা লাগতেছিল না রূপাকে। রূপা, এই কি দেখছো এমন করে? নীল, তোমাকে দেখতেছি গো। রূপা, আগে বুঝি দেখো নাই? নীল, দেখেছি, কিন্তু তোমাকে যতই দেখছি ততই প্রেমে পড়ে যাই গো। রূপা, তাই শোনা আমার, আমাকে কখনো ভুলে যাবে না তো? নীল, ভুলবো কেন পাগলি? রূপা, আমার ভয় হয় খুব। নীল, কোনো ভয়ের কারণ নাই, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না বউ আমার। নীল কথাটি শেষ করতে না করতেই রূপা, কেমন হয়েছে সবাই জানাবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এটা কাল্পনিক গল্প, কেউ বাস্তবে নিবেন না। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সর্বশক্তিমান আল্লাহ।